প্রশিক্ষণ এমন একটি বিষয়, এটা সবসময় কিন্তু পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে। একবারে সবকিছু ফিক্সড হয়ে যাবে এমন কিন্তু না। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের প্রশিক্ষণকে কিন্তু যুগোপযোগী করা দরকার। আপনারা এখানে যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন তারা কিন্তু সকলেই শিক্ষক। শিক্ষক হিসেবে মহান দায়িত্ব পালনের জন্য আপনারা লক্ষ্য স্থির করেছেন, এবং শিক্ষাকে, মানসম্মত শিক্ষাকে আপনারা উপস্থাপন করছেন শিক্ষার্থীর সামনে, কোমলমতি শিক্ষার্থীর সামনে। এখন দিনব্যাপী যে আপনাদের যে কর্মঘণ্টা, এই কর্মঘণ্টায় আমি জানি যে আপনারা একজন শিক্ষককে পরপর সারাদিনে 6টি করে ক্লাসের কথা আমি শুনলাম। আসলে এটা আসলে পুরো অমানবিক একটা বিষয়। আরো বেশি হতে পারে, যারা ক্লাস 8 পর্যন্ত যেখানে আছে সেখানে বেশি। আমি ক্লাস 5 পর্যন্ত যদি বিবেচনা করি, যেখানে আবার 2 শিফটে ক্লাস হয়, সেটার কথাও যদি বিবেচনা করি, তাহলে কিন্তু এই সংখ্যাটা অনেক বেশি, তাই না? একজন শিক্ষকের পক্ষে আসলে সারা দিন অনবরত ধারাবাহিকভাবে ক্লাস চালিয়ে যাওয়াটাও কঠিন। আপনারা সেই দুঃসাধ্য সহজ করে দেখিয়েছেন, সম্পাদিত করে দেখিয়েছেন, বাস্তবায়িত করে দেখিয়েছেন। তবে আমাদের এই অবস্থার আসলে উত্তরণ প্রয়োজন। আমাদের বর্তমানে যে শিক্ষকের যে শূন্যতা রয়েছে, সেই শূন্যতা অবশ্যই আমাদের পূরণ করতে হবে। আর আপনারা সবাই জানেন যে প্রধান শিক্ষকের ক্ষেত্রে আমাদের কিন্তু ওই মহামান্য আদালতে স্থিতাবস্থা রয়েছে বলে আমরা কিন্তু বদলিও করতে পারছি না। এ ধরনের একটা অচলাবস্থার মধ্যে পড়ে গিয়েছি। এর মধ্যে আবার সহকারী শিক্ষকগণ বা শিক্ষকগণ তাদের গ্রেড উন্নয়নের জন্য আন্দোলনের একটা প্রসঙ্গ কিন্তু আমাদের সামনে এসেছে। আমরা সবকিছু চিন্তা ভাবনা করছি, আমাদের কিছুটা সময় প্রয়োজন। আমাদের দেখতে হবে আমাদের সামর্থ্য যতটুকু রয়েছে তার মধ্যে সর্বোচ্চ পরিমাণে আপনাদেরকে দেওয়ার ইচ্ছা কিন্তু আমাদের রয়েছে। তবে এই বিষয়টা সময় সাপেক্ষ বিষয় বলে আপনারা সেই বিষয়টা অবশ্যই বিবেচনা করবেন। আপনারা সবাই জানেন পিইডিপি 4 থেকে আমরা পিইডিপি 5-এ উত্তরণের দিকে কিন্তু যাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের এর আগে 1 থেকে 4 পর্যন্ত বর্তমানে যেটা চালু আছে, জুন মাস পর্যন্ত যেটা চলমান থাকবে, সেটাতে আমরা যে উন্নয়নটা সম্ভব করতে পেরেছি, সেই উন্নয়নটা আমাদের কাছে যথেষ্ট মনে হচ্ছে না। বিশেষ করে আমাদের মান উন্নত শিক্ষার মান উন্নয়ন, এই বিষয়টাকে কিন্তু আরো বেশি গুরুত্ব দিতে হবে। এই সারাদিন ব্যাপী একজন শিক্ষার্থী ক্লাস করছে, আর সেটা যদি পার্বত্য চট্টগ্রাম জেলাভুক্ত এলাকা হয়, সেখানে কিন্তু আরো বেশি কঠিন। আমরা কিন্তু গতকাল একটা ওয়ার্কশপে কিন্তু প্রস্তাব পেয়েছি এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সবগুলোতে না হলেও কিছু কিছু ক্ষেত্রে অন্তত আবাসিক ব্যবস্থা চালু করা, এই একটা বিষয় কিন্তু রয়ে গিয়েছে। আবার আজকে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত মিটিং করলাম আমাদের মাঠ পর্যায়ে যত সহকর্মী রয়েছেন সবার সাথে, তাদের কাছ থেকেও কিন্তু আমরা প্রস্তাব পেয়েছি শিক্ষার সময়টাকে আনন্দদায়ক করার জন্য। আমরা শেষের দিকের ক্লাসগুলো কিন্তু বোরিং, তাই না? আমাকেও যদি ক্লাসে বসিয়ে দেওয়া হয়, প্রশিক্ষণে নেওয়া হয়, এই বয়সে আমার কিন্তু একই ধরনের অনুভূতি সৃষ্টি হবে যেটা শিক্ষার্থীর ক্ষেত্রে হচ্ছে। একই কথা কিন্তু আপনারা যারা প্রশিক্ষণ এবং শিক্ষণ কাজের সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং শেষের যে টাইমটা, এই টাইমটাকে আমরা কিভাবে মনোগ্রাহী করতে পারি, ডিজিটাল কন্টেন্ট দিয়ে হোক বা উপস্থিত বক্তৃতা হোক অথবা কবিতা আবৃত্তি হোক ইত্যাদি বিভিন্ন বিষয়ে চালু করে আমরা যদি তাদেরকে আনন্দের সাথে সেই সময়টা অতিবাহিত করতে হেল্প করি, তাহলে কিন্তু আমাদের শিক্ষার পরিবেশটা অনেক উন্নত হবে। আমি প্রাথমিকভাবে আপনারা শিক্ষক মন্ডলী যারা রয়েছেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনারা যে স্কুলে কর্মরত রয়েছেন সেই স্কুলের শিক্ষার মানটা কেমন, শিক্ষার্থীর অবস্থান কোথায়, আপনারা নিজেরা যে দায়িত্ব পালন করছেন সেটা থেকে আরো কিভাবে উন্নত করা যায়, এবং আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের মানটা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, এই যে সেলফ অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি হয়ে গিয়েছে। আমরা যদি ব্যক্তিগতভাবে আমি বলি যে আমি যদি
প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি সারাদিনে আমার যে কর্মকাণ্ড আছে সেটা যদি আমি অ্যাসেস করি, যে সারাদিনে আমি মিথ্যা কথা বলেছি কিনা, সত্য কথা কতগুলো বলেছি, মানুষের কল্যাণে কতগুলো কাজ করেছি, কতটুকু কাজ করা উচিত ছিল, কতটুকু করতে পারিনি, এই পর্যালোচনা যদি আমরা করি তাহলে কিন্তু আমার পরের দিনের যে কার্যক্রম সেটা কিন্তু উন্নত হবে, তাই না? তা আমাদের এই চেষ্টাটা করতে হবে। আমরা আসলে এই বাইরে থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার বা ইনস্ট্রাক্টর অথবা ডিপিও অফিস থেকে, বিভাগীয় অফিস থেকে অথবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বা মন্ত্রণালয় থেকে আমরা মনিটরিং করি, এটা তো বিচ্ছিন্ন একটা ঘটনা, তাই না? আপনারা তো ওখানেই আছেন। সুতরাং আমি চাই আপনারা আপনাদের যে দায়িত্ব নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সেটা অব্যাহত রাখবেন এবং আরো মান কিভাবে উন্নত করা যায় এ বিষয়ে আপনারা চিন্তা ভাবনা করে স্ব প্রতিষ্ঠানে সেটা প্রয়োগের ব্যবস্থা নেবেন। আমি আবারও আরেকটি বিষয় বারবার বলি, আমার প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 5-এর একজন প্রধান শিক্ষককে দেখেছি, তিনি রাত হলেই সাইকেল নিয়ে আমরা পড়াশোনা করছি কিনা সেটা কিন্তু দেখতে যেতেন। তো রাতের আমার প্রয়োজন নাই, আপনার যে দিনের যে কর্মঘণ্টা, এই কর্মঘণ্টার মধ্যেই আপনারা যে দায়িত্বটা পালন করছেন সেই দায়িত্বটা যেন আমাদের শিক্ষার্থীদের কাজে লাগে। আর একটা বিষয় হলো যে আমি মনে করি যে প্রাথমিক শিক্ষার শিক্ষকগণ সবচাইতে উচ্চশিক্ষিত, সবচাইতে প্রশিক্ষিত শিক্ষক সমাজ। সুতরাং তাদের যে শিক্ষাদান পদ্ধতি এটাই হবে বেস্ট, যাতে কিন্ডারগার্টেন স্কুল, নুরানি মাদ্রাসা বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে, সেখানে যে শিক্ষকরা রয়েছে তাদের কিন্তু মান আপনাদের তুলনায় অনেক কম। সুতরাং তারা যাতে আপনাদের উপরে উঠতে না পারে বলে অভিভাবকদের একটা আমি বলবো যে ভ্রান্ত ধারণা আছে, এই ধারণাটা যাতে দূর হয়, এই দূর হওয়ার জন্য কিন্তু আপনাদের অভিভাবকদের কাছেও যেতে হবে, যে তাদের যে ভ্রান্ত ধারণা আছে সেটা দূর করার ব্যবস্থা নিতে হবে। প্রাথমিক শিক্ষার প্রতি তাদের যে আস্থা, যে লেভেল আছে সেই লেভেলটাকে উন্নত করতে হবে। তাহলেই আমরা প্রাথমিক শিক্ষার মানকে উন্নত করার ক্ষেত্রে সরকার যেটা চাচ্ছে সেই অবস্থানে চলে যেতে পারবো। পিবিবি 5-এ আমাদের যে উন্নতকরণের যে কার্যক্রমগুলো রয়েছে, আপনারা যদি আপনাদের ডিপিও সাহেবের মাধ্যমে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে সেই মতামতগুলো আমাদের কাছে ডিডি সাহেবের মাধ্যমে যদি পাঠানোর ব্যবস্থা করেন আমরা খুবই উপকৃত হব। পরিশেষে আমি এই মত বিনিময় সভা আয়োজনের জন্য এই প্রতিষ্ঠানের কর্ণধার পিটিআই সুপারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা অনেক কষ্ট করে আমাদের কথা শুনছেন এবং আমরা যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি দিক নির্দেশনামূলক বক্তব্য। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় তার বক্তব্য দ্বারা আমাদের এই প্রাথমিক শিক্ষার মানকে, আমাদের যে সুবিধাগত যে বিষয়গুলো রয়েছে সেটার উন্নতিকরণে আমরা অবশ্যই একটা কাঙ্ক্ষিত ভালো অবস্থানে পৌঁছতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ স্যার আপনার এই হৃদয়স্পর্শী বক্তব্যের জন্য। আমার মনে হচ্ছে আমাদের মতো শিক্ষক আমরা যারা আছি, সেই সাথে প্রাথমিক শিক্ষার সাথে যারা সংশ্লিষ্ট আছি, প্রত্যেকে হৃদয়স্থলে স্পর্শ করতে পেরেছেন। আমরা আমাদের কাজগুলো আন্তরিকতার সাথে কতটুকু করছি সেটার ফলাফল কিন্তু জাতীয় ফলাফল দেখলেই বোঝা যাবে। আর সেই সাথে একটু বলতে চাই, স্যার যে সেলফ অ্যাসেসমেন্টের কথা বললেন, এটা আমরা প্রত্যেকেই যেন করি, আমাদের এই চেষ্টাটা থাকতে হবে। সাথে স্যার সঞ্চালক হিসেবে যেহেতু আমি এখানে কাজ করছি, আমি সৈয়দা রাকিমা হোসেন, প্রধান শিক্ষক, বাগমনিরাম হাজী ইয়াকুব আলী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, চট্টগ্রাম। আমি আমার জায়গা থেকে দুটো কথা বলার সুযোগ নিতে চাই, স্যার যদি অনুমতি দেন। ধন্যবাদ স্যার। স্যার আমরা সারা দিন ব্যাপী আমাদের কাজগুলো করে যাই। প্রাথমিক শিক্ষা যখন শক্ত হবে, তারপরে মাধ্যমিক শিক্ষা শক্ত হবে, তারপরে গিয়ে কলেজ। আমরা হাই স্কুল থেকে কখনোই শুনতে চাই না যে প্রাইমারি স্কুলে কি পড়ানো হয়েছে, কিছু পড়ানো হয়নি। এই কথাগুলো আমাদের কাছে যখন আসবে আমরাই নিজেরা কষ্ট পাবো।
লজ্জিত হব। একইভাবে স্টেপ বাই স্টেপ আমরা সবাই কিন্তু শিক্ষার জন্য কাজ করছি। প্রাথমিক শিক্ষা শেষে মাধ্যমিক, এরপরে আমরা উচ্চশিক্ষার দিকে যাচ্ছি। প্রাথমিক শিক্ষার ভিত শক্ত করার জন্য আমাদের ভূমিকায় স্যার সবচেয়ে বেশি। আমি বলবো আমাদের চেষ্টা সর্বাত্মক থাকবে, সর্বোচ্চ থাকবে। যে পিলারের উপর আমরা দাঁড়িয়ে আছি, আমাদের শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে, পিলারের যে রড সিমেন্ট ঢালাই, এই কার্যক্রমের জন্য এই সাপ্লাইটা তো স্যার আপনাদের কাছে আমরা তাকিয়ে আছি। আমাদের এগিয়ে যাওয়ার জন্য, আমাদের কাজগুলো নিরলসভাবে করে যাওয়ার জন্য যে উৎসাহ আমরা আপনাদের মাধ্যমে পেতে চাই, আশা করছি আমরা আপনাদের মাধ্যমে আমাদের প্রাথমিক শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের চেষ্টা আমরা সর্বাত্মকভাবে পরিচালিত করব। আমি এবারে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা জনাব অধ্যাপক ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার মহোদয়কে। স্যারের সাথে আমি অল্প একটু কাজ করার সুযোগ পেয়েছি PDP 5 এর ফ্রেমওয়ার্কে। হোটেল পেনিনসুলায় স্যারের সাথে জুম প্ল্যাটফর্মে আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম। স্যার আমাদের সবার বক্তব্য থেকে পয়েন্ট নোট করতে থাকেন এবং সেই বিষয়ে স্যারের অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান বা অভিজ্ঞতা, সেটা স্যার আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চান। তো স্যারকে আমি আমন্ত্রণ জানাবো, স্যার আমাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। শুভ দুপুর, সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আমার আপনাদের মধ্যে আসতে পেরে খুব ভালো লাগছে। বিশেষত আমি প্রথমে ঢুকেই একটু হসকে গিয়েছি, আমি তো ডাক্তার, দেখি সবাই অ্যাপ্রন পড়া। তাই ভাবলাম যে এখানে অ্যাপ্রন পড়া লোকজন কেন। আমি সুপার মহোদয়কে জিজ্ঞেস করলাম, তিনি বললেন না, আমরা এই ধরনের একটা ড্রেস করে দিচ্ছি। আমি বললাম ভালোই, সুন্দর লাগছে ইউনিফর্ম। এখন ব্যাপার হচ্ছে, এখানে আমরা অনেকেরই কথা শোনার সুযোগ পাইনি, কিন্তু এর মানে কিন্তু এই না যে আমি আপনাদের কথাগুলো জানি না। কারণ বিভিন্ন ফোরামে এই কথাগুলো আমি শুনেছি এবং আপনাদের প্রতিনিধিরা আমার সঙ্গে মন্ত্রণালয়ে দেখা করে দাবিনামা পেশ করেছেন, আমার সঙ্গে বলেছেন। এবং এইসব সমস্যাগুলো এমন যে এটার জন্য এক ধরনের সুচিন্তিত মত তৈরি করে আগানো দরকার, এটা আমার মনে হয়েছে। একটা হচ্ছে আমি খুব বড় বড় কথা বললাম, তারপরে কিছু একটা করে ফেললাম, এইগুলো আসলে কোনো দীর্ঘস্থায়ী ভালো ফল দেয় না, বরং অনেক সময় সমস্যা বাড়ায় না। সেই বিবেচনা থেকে আমার মনে হয়েছে যে আমরা এইসব বিষয়ে যারা বিশেষজ্ঞ মানুষজন রয়েছেন, যাদের এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে, ওনারা বরং সুচিন্তিতভাবে আমাদের কিছু পরামর্শ দিন, যেটা আমরা কার্যকর করতে পারি। সেই জন্যই কিন্তু আমরা একটা কনসালটেশন কমিটি তৈরি করেছি এবং এখানে যারা আগে প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত ছিলেন এমন লোকজন রয়েছেন, একাডেমিক লোকজন রয়েছেন, বিভিন্ন দিক বিবেচনা করে আমাদের তারা পরামর্শ দেবেন, সুপারিশ দেবেন। আশা করি 30 তারিখেই তারা এগুলো আমাদের কাছে হস্তান্তর করবেন এবং সেই আলোকে আমরা কিছু কাজ করব। এখন সমস্যাগুলো এত বেশি, সমস্যাটা তো পাহাড়। আর আমাদের সিস্টেমে আপনার কোনো কাজ করাটা এত সহজ কিছুও না। ফলে আমার যে এই বিষয় নিয়ে সদিচ্ছার কোনো অভাব আছে তা আমি বলবো না, কিন্তু খুব দৃশ্যমান কিছু করে ফেলছি, তাও তো এমন কিছু করতে পারিনি চেষ্টার পরেও। প্রত্যেকটা বিষয়ই কিন্তু খুব সমস্যাজনক। একজন প্রধান শিক্ষিকা খুব কষ্ট করে বললেন যে কিছুদিনের জন্য একজন আমার থেকে কত টাকা বেশি পাচ্ছে বেতন, ওই যে আপনার কত, ওই সেকেন্ড গ্রেড কি সেকেন্ড ক্লাস। আপনি দেখেন একটা প্রসঙ্গ হয় কি, আমরা অনেক সময় না ওই এক ধরনের ফাঁকি দিতে চাই। প্রাথমিকভাবে ফাঁকিটা ধরা পড়ে না, আলটিমেটলি ধরা পড়ে, কিন্তু ফাঁকি দিয়ে কখনো কোনো মহৎ কাজ হয় না। ফাঁকি দিয়ে আপাত সমস্যার সমাধান হয়। যেমন ধরুন একটা রাজনৈতিক সরকার, তারা কি করেছেন, ইলেকশনের আগে মনে করেছেন যে প্রাথমিক শিক্ষা পরিবারে যেহেতু প্রচুর সদস্য আছে, তো তাদের তো যদি
মানে কি বলবো আকর্ষণ করা যায়, সহানুভূতি আকর্ষণ করতে হয়, তাদের একটা কিছু করি। কি করলাম, আমরা তাদের সেকেন্ড ক্লাস বলে ঘোষণা দিলাম। কিন্তু ফাঁকটা কোন জায়গাতে রয়ে গেল, আমরা এটাকে শুধু ঘোষণা দিলাম কিন্তু স্কেল বাস্তবায়ন করতে গেলাম না এটাকে। ফলে তারা সেকেন্ড ক্লাস নাম নিলেন কিন্তু ওনাদের গ্রেড পেলেন না, বেতন গ্রেড পেলেন না। শুধু তাই না, তারা তাদের আগে যখন সেকেন্ড ক্লাস ছিলেন না তখন যে সুবিধাগুলো পেতেন সেটা থেকেও তারা বঞ্চিত হলেন। এই বিষয়টা নিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, বুঝতে পেরেছেন। আমি আমার রুমে মানে অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে এনেছি, আমাদের ডিপি অফিসের প্রধানকে এনেছি, আমাদের মিনিস্ট্রির যারা যুক্ত আছেন তাদেরকে এনেছি, আমাদের অ্যাকাউন্ট অফিসের যিনি প্রধান আছেন এই সেকশন তাকে এনেছি। আলটিমেটলি তারা আমাকে এভাবে বুঝাই দিলেন যে এটা বাস্তবায়ন সম্ভব না। ফলে আমাকে বাদ দিতে হয়েছে আমার চিন্তা থেকে এত চেষ্টা করার পরে। এখন একটা প্রসঙ্গ হয় যে আমরা যেহেতু সেকেন্ড গ্রেড মানে সেকেন্ড ক্লাস ঘোষণা করলাম, তো আমরা 10th গ্রেড দিচ্ছি না তাদের। দেখুন, প্রধান শিক্ষকগণ তারা মামলা করলেন, সেজন্য মামলাতে তারা হাইকোর্টে জিতলেন। তারপরে তারা সরকারের যেটা মানে সরকারি নিয়ম হচ্ছে একটা প্রসেসকে এক্সাস্ট করা, ফলে সরকার স্বাভাবিকভাবেই আপিল করলো। সরকার আপিল করলো, সরকার সেখানে হারলো। তারপরে সরকার রিভিউ করবে, সরকার রিভিউ করেছে। এখানে একটা কারসাজি হয়েছে, কিভাবে যেন অন্য একটা মামলাকে সঙ্গে আবার ত্যাগ করে দেওয়া হয়েছে যেন মামলাটা সহজে না নড়ে। আমি এখানে প্রধান শিক্ষক যারা রয়েছেন তাদের বলবো যে আপনাদের যারা প্রতিনিধি আছেন আপনারা এবং জোরদার চেষ্টা করেন ট্যাগটা ভাঙার জন্য। দুটো তো এক বিষয় না, কেন ট্যাগটা থাকবে, আপনারা তদবির করেন না কেন এখানে? আমরা কিন্তু চেষ্টা করতেছি, ব্যক্তিগতভাবে আমি অ্যাটর্নি জেনারেল মহোদয়কে বলেছি যে আমি মনে করি এটা তাদের ন্যায্য প্রাপ্তি আমাদের দেওয়া দরকার, সুতরাং আমাদের আগানো দরকার সেভাবে আমি কিন্তু বলেছি। কিন্তু আমি যেটা বললাম যে আমাদের ব্যাপারগুলো এমন ঠেলতেও আগানো যায় না, চেষ্টা করতেছি। তাহলে আপনাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার। পরবর্তী প্রসঙ্গ আসে, আমি এই যে মানে আমাদের যে শূন্য পদগুলোকে পূরণ করা একটা বিশাল প্রসঙ্গ, আমরা সেই বিষয়ে উদ্যোগ নেব, ডেফিনেটলি নেব, দেখি কতটুকু করতে পারি আমরা। এটা এক কথায় উত্তর বিভিন্ন লেভেলে। পরের প্রসঙ্গ আসে বিভিন্ন ক্ষেত্রে পদোন্নতির প্রসঙ্গগুলো, সেই ক্ষেত্রে একটা দিক নির্দেশনা পাওয়ার জন্যই কিন্তু আমরা কনসালটেন্ট কমিটিকে নিয়োগ করেছি। কারণ অনেক ক্ষেত্রে আমাদের দাবি দাওয়াগুলো পরস্পর বিরোধী হয় দুই গ্রুপের, এবং এটার জন্য কি হয়, মামলা হয়, আমরা আটকে বসে থাকি। এই যে প্রধান শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না মামলার জন্য, এবং সেটা তো আরেকজন আপনাদেরই কলিগ করেছেন। আমরা শিক্ষক নিয়োগ দিতে গেলাম ঢাকা এবং চট্টগ্রাম ডিভিশনে, আমরা খুব সতর্কতার সঙ্গে অগ্রসর হয়েছি যে শুধু আমরা আমাদের মতের ভিত্তি করে আগাতে চাইনি। আমরা সেই জন্য প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় লিখেছি, ওনাদের মত পাওয়ার পরে আমরা আপনার আইন মন্ত্রণালয় লিখেছি। ওনারা সুস্পষ্ট মত দিয়েছেন যেহেতু ওই নিয়োগগুলো আপনার হয়েছে আগের একটা আমাদের অনুযায়ী, প্রজ্ঞাপন অনুযায়ী আমরা যে কল করেছিলাম, এবং সেই সময় সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। এবং যেহেতু কোটা সংক্রান্ত যে পরিবর্তন যেটা হয়েছে সেটার আগেই এটা সম্পন্ন হয়েছে, আর কোটা সংক্রান্ত যে প্রজ্ঞাপনটা হয়েছে এটাকে ভূতাপেক্ষভাবে কার্যকর করা হবে বলে বলা হয় নাই। ফলে যেদিন প্রজ্ঞাপন জারি হয়েছে তারপর থেকেই সেটা কার্যকর হবে। সুতরাং আমাদের ওই শিক্ষকদের নিয়োগ দেওয়াতে কোনো আইনগত বাধা নাই, তারা সুস্পষ্ট মত দিয়েছেন। ওই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা নিয়োগ দেওয়া শুরু করলাম। কিন্তু আপনাদের গ্রুপে কেউ এটার বিরুদ্ধে মামলা করে এটা এখন হাইকোর্টের বিচারাধীন আছে, দেখা যাক কি রায় হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের অগ্রগতির পথে কিন্তু অনেক সময় বাধা আমরা নিজেরাই, এবং সেই জন্যই মানে আমি ওই যে কোনো ক্ষেত্রে যে পদোন্নতির ক্ষেত্রে গ্রেডেশন লিস্ট কিভাবে করবো, কোন গ্রুপ কতটুকু পাবে, মহা ঝামেলা, এবং একটু এদিক সেদিক গেলেই মামলা এবং বসে থাকে। ফলে এই সমস্যাগুলো কিন্তু মানে জটিলতা বিভিন্ন কারণে, একটা মাত্র ব্যাপার না, একটা মাত্র প্রসঙ্গ না। যাই হোক, আমরা এগুলা সমাধান করার জন্য চেষ্টা করে যাব, যতটুকু পারি করবো, এটা হচ্ছে কথা। যেমন আপনাদের একজন কর্মকর্তা খুব সুন্দর বলেছেন না যে আমার যেটুকু সাধ্য করিব তা, প্রত্যেকেই
তার নিজস্ব অবস্থানে দাঁড়িয়ে যখন থাকেন তখন দেখবেন যে আপনার সাধ্যের তুলনায় আপনার সমস্যা অনেক বেশি। এটা প্রত্যেকের জন্য সত্য। আপনি যেমন আপনার অবস্থানের ক্ষেত্রে দেখছেন, আমিও আমার অবস্থানের ক্ষেত্রে তা দেখছি যে আমার যে সমস্যা আমাকে মোকাবেলা করতে হচ্ছে সেই তুলনায় আমার সাধ্য কিন্তু কম। কিন্তু আমারও কথা হচ্ছে এইটাই যে আমার যেটুকু সাধ্য করিব তা আমি, এবং এটা প্রত্যেকেরই কথা হওয়া দরকার। আমি ওই স্পেসিফিক প্রসঙ্গগুলোতে যাচ্ছি না, আপনাদের প্রসঙ্গগুলো দাবি দাবার প্রসঙ্গগুলো আমি এক কথায় সারলাম। আমি জেনারেল কিছু কথাবার্তা বলি। বিশেষত আমার কথা বলার উদ্দেশ্য থাকবে আমাদের যারা এখানে নতুন আমাদের পরিবারে যোগ দিয়েছেন, সেটা হচ্ছে সহকারী শিক্ষকগণ এবং আমাদের প্রধান শিক্ষকগণ। তো মনে হয় নাই কেউ খুব বেশি, কেউ থাকতে পারেন নবীন, তাদের উদ্দেশ্যে একই কথা বলবো আমি। আমরা কনসালটেন্ট কমিটির সঙ্গে কথা বলে যেটা অনুমান করছি, যেহেতু ওনারা রিপোর্ট এখনো দেননি, নিশ্চিত করে বলার উপায় নেই, তারা ভাবছেন যে শিক্ষক যারা রয়েছেন তাদের প্রসঙ্গটাকে আমরা পুরোপুরি অন্য কিছু থেকে আলাদা করে ভাবি, একসঙ্গে জড়ো না করে। এটা আমার কাছে একটা যৌক্তিক বিষয় মনে হয়। নামের প্রসঙ্গ রয়ে গেছে, কেন সহকারী শিক্ষক, কারণ শিক্ষক না। কিংবা আরেকটা প্রসঙ্গ রয়ে গেছে জানি আমাদের ল্যাবরেটরি স্কুলগুলোতে, যে শিক্ষকদের এখানে গ্রেডটা একটু ভিন্ন, সুতরাং তারা চাচ্ছেন যে আমাদের শিক্ষক না বলে সহকারী ইনস্ট্রাক্টর বলা হোক, এই ধরনের একটা প্রসঙ্গ আসছে। আমরা কিন্তু সেগুলো পরিবর্তন করার উদ্যোগ নিয়েছি, এই নামের প্রসঙ্গগুলো। কিন্তু ওই শিক্ষকদের ক্ষেত্রে এখন অবস্থাটা এমন দাঁড়াচ্ছে, যিনি সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দিচ্ছেন, উনি কোনো ধরনের প্রমোশন ছাড়া, কোনো ধরনের বেতনের ক্ষেত্রে উন্নতি ছাড়া উনি একই অবস্থা থেকে বিদায় নিচ্ছেন সারা জীবন। এটা অবশ্যই কাম্য না, এটা অবশ্যই কাম্য না। এখন ওনারা হয়তো প্রস্তাব করবেন যে একজন সহকারী শিক্ষক হিসেবে যিনি ঢুকবেন তিনিও তার জীবনে 3-4টা প্রমোশন পেতে পারেন এবং তার বেতন গ্রেডের ক্ষেত্রে পরিবর্তন ঘটে, এই ধরনের প্রস্তাব করবেন। কিন্তু আরেকটা বিষয় মনে রাখতে হবে আমাদের, যে যাদের যদি একটা মুখ থাকে তাকে সোনা দিয়া ভরানো যায়, আর যদি 1000 মুখ থাকে আপনি কিন্তু মানে কি তোলা দিয়েও ভরাতে পারেন না, অবস্থাটা এমন। প্রাথমিক শিক্ষা পরিবার সম্বন্ধে যখনই কোনো ধরনের পরিবর্তন আসার প্রশ্ন আসে, তখন নীতি নির্ধারকরা কিন্তু প্রথমেই চিন্তা করে যে হিসাব হিসাবে কত বাজেটে বাড়ানো লাগবে। কারণ দেখেন, যদি সহকারী শিক্ষকদের বেতন গ্রেড 10ম করতে হয়, আপনি যদি 10ম গ্রেড চান, এটা কি অযৌক্তিক দাবি? আমি বলবো মোটেই অযৌক্তিক দাবি না। আপনার যে যোগ্যতা সেই অনুযায়ী আপনি দাবি করতেই পারেন। শুধু 10ম কেন, আরো বেশি গ্রেড, উচ্চতর গ্রেড প্রাথমিক শিক্ষকের হওয়া দরকার। কিন্তু কথা হলো যে এইটা যদি বাস্তবায়ন করতে চান, আপনি লজিক বোঝার চেষ্টা করেন, তাহলে প্রধান শিক্ষকের গ্রেড কত হওয়া দরকার, এপিইউর গ্রেড কত হওয়া দরকার, টিইউর গ্রেড কত হওয়া দরকার, একটা ধারাবাহিক ভাবে কিন্তু বিষয়টা আসে। তাহলে যারা নীতি নির্ধারক তারা বসে হিসাব করবে টোটাল কত মানুষের কত রকম গ্রেড, এতে আমার বাজেটে কত টাকা লাগবে। যেহেতু সংখ্যাটা এখানে অনেক বেশি, ফলে তখনই একটা বড় বাধা হয়ে দাঁড়ায়, এত বাজেটে টাকা আমি সঞ্চয় করতে পারবো? ফলে প্রসঙ্গই আসবে বাধা, যে পারা যাবে না। সেই জন্য একটা প্রসঙ্গ হতে পারে যে আমরা কি দাবিগুলোকে স্কেল ওয়াইজ করতে পারি, স্কেলিং করতে পারি, ভাগ ভাগ করে করতে পারি। আমরা আস্তে আস্তে অগ্রসর হলাম। যেমন প্রাথমিক শিক্ষকরা যে গ্রেডে আছে তার থেকে 1 গ্রেড বেশি গেলেন, তারপরে এমন একটা ব্যবস্থা থাকলো যে এত বছর চাকরি হওয়ার পরে ভালো মতে উনি আরেকটা গ্রেড পেলেন। তারপরে এমন একটা প্রসঙ্গ থাকলো এদের মধ্যে, যেমন আমরা মানে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করতে যাচ্ছি, এটা অর্থ মন্ত্রণালয় রয়েছে। যেসব স্কুলগুলোতে ছাত্র সংখ্যা বেশি সেখানে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ হবেন এবং এটা 100% পদোন্নতির মাধ্যমে হবে। তাহলে যিনি সহকারী প্রধান শিক্ষক হলেন উনি আরেকটা গ্রেড বেশি পেলেন, এবং এর থেকে যিনি প্রধান শিক্ষক হলেন আরেকটা গ্রেড বেশি পেলেন। কিরকম করতে পারি, যিনি সরাসরি প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত হলেন উনিও একটা সার্টেন পিরিয়ড পরে একটা স্কেল বেশি পেলেন। মানে এইরকম কিন্তু এক ধরনের প্রস্তাবের কথা ওনারা ভাবছেন, যেন প্রত্যেকেরই চাকরি জীবনে এক ধরনের পদোন্নতির প্রসঙ্গ থাকে, প্রত্যেকেরই এইভাবে। এবং এইটাও কিন্তু একটা হিউজ প্রসঙ্গ হবে। কিন্তু মানে আমরা এক লাফে যদি, যেখানে আমাদের প্রধান শিক্ষকরা 10ম গ্রেড আমরা দিতে পারতেছি না এখন পর্যন্ত বিভিন্ন কারণে,
আমরা সহকারী শিক্ষকরা প্রথম গ্রেড একসঙ্গে দাবি করি, এটা দেখবেন মানে খুব ফিজিবল হবে না। ফলে আপনি ওইটাকে আদায় করা সম্ভব হবে না আপনার পক্ষে। ফলে আপনাদের বরং এইভাবে আগানোটা মনে হয় একটা মানে হবে মানে লজিক্যাল প্রসঙ্গ হবে আপনাদের কাছে, একটা বাস্তবসম্মত প্রসঙ্গ একটা, এভাবে ভাবতে আমি বলি আপনাদের। এখন শেষমেশ যে কথাটা বলতে হয় যে আমরা অবশ্যই আমাদের অবস্থানে দাঁড়িয়ে আমার অবস্থানকে উন্নীত করার চেষ্টা করব। এটা আপনি করবেন, আমি করি, সবাই করে, এটাই স্বাভাবিক, আমি করবো এটা, এই চেষ্টা থাকবে। কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় আমাকে মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে আমার তো কিছু করণীয় রয়েছে, কারণ সমাজ যে আমাকে এটা দিচ্ছে, রাষ্ট্র দিচ্ছে, আমার তো তার প্রতি একটা দায় রয়েছে। এক, দুই নম্বর হচ্ছে আমি যে দাবি আদায় করতে যাই না কেন, সেই দাবি যদি জনসমর্থন না পায়, তা জানবেন যে কোনো সরকারের পক্ষে তা উপেক্ষা করা সহজ। কিন্তু যে দাবি জনসমর্থন পায় সেটা কোনো সরকারই সহজে উপেক্ষা করতে পারে না। তাহলে আপনি আপনার দাবির পক্ষে জনসমর্থন কিভাবে পাবেন? জনসমর্থন বলতে শুধু বুঝবেন না যে যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে পাবলিক, তা না, যারা গভর্নমেন্টের ভিতরে বসে আছে তারাও জনগণ। তাহলে মানুষের আপনার সম্বন্ধে পারসেপশনটা পজিটিভ হওয়া দরকার। যেমন আমাদের অনেক স্কুল খুব সুন্দর চলে, যদি কেউ সেখানে যান খুবই আশ্চর্য, সুন্দর চলে স্কুল, এবং সেই সব স্কুলগুলোতে ভর্তি হওয়ার জন্য অনেক প্রতিযোগিতা হয়। তাহলে মানুষের যদি স্বাভাবিক পারসেপশন হয় প্রাইমারি স্কুলগুলো কত ভালো চলতেছে, কত ভালো পড়াশোনা হচ্ছে, তাহলে যে যেখানে বসে আছেন যখন আপনার দাবিটা শুনবেন মনে হবে না তারা ভালো কাজ করছে, তাদের তো দেয়াই দরকার। যিনি নীতি নির্ধারণে বসে আছেন তারাও মনটা সফট থাকবে, দেওয়া দরকার। কিন্তু যদি পারসেপশনটা এমন হয়, ও ওইখানে তো কোনো পড়াশোনা হয় না, এখন কোলাফান চলে যাচ্ছে প্রাইমারি স্কুল ছেড়ে, ওইখানে তো ফাঁকিবাজি হচ্ছে, ধরুন এই ধরনের যদি পারসেপশন হয়, তখন আপনি যখন দাবি করেন তখন মানুষ কিন্তু আপনাকে সমর্থন করে না, পরে এদের তো দাবি শোনা দরকার করছে বেশি। সেই জন্য আপনার এই দিকটা ভাবা দরকার যে আপনার নিজের অবস্থার উন্নতির জন্যও কিন্তু আপনার সম্বন্ধে সমাজের একটা ইতিবাচক মনোভাব যেন হয়, সেটা তৈরি করা দরকার। এবং সেটা কিভাবে করা সম্ভব? আমরা যদি প্রত্যেকেই নিজের জায়গাতে নিজের কাজটুকু করি, এতেই সম্ভব। আর সব শেষে যদি আমি বলি, অন্যভাবে বিষয়টাকে বিবেচনা করেন। আমরা ধরুন মানে যদি দেখি আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা, ধরুন ৭৩-এর আগে তো কোনো প্রাথমিক বিদ্যালয় সরকারি ছিল না, প্রাথমিক বিদ্যালয়গুলো তো স্থানীয়ভাবে পরিচালিত হলো। ৭৩-এ প্রথম প্রাথমিক বিদ্যালয় সরকারি হলো এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি একজন লোক হিসাবে পরিগণিত হলেন। এর আগে তো ব্যাপারটা এমন ছিল না। এবং শুরুতে তারা তাদের যোগ্যতা কি ছিল? খুব সামান্য, মানে পড়ার যোগ্যতা, মানে শিক্ষাগত যোগ্যতা, একাডেমিক। আচ্ছা, কিন্তু সেই সময় যিনি শিক্ষক হতেন উনি কিন্তু নিজেও অনেকটা গর্ববোধ করতেন এবং সমাজও তাকে অনেক অন্যভাবে দেখতেন। কিন্তু অবস্থাটা এখন এমন পাল্টে গেছে যে এখন যারা শিক্ষকতা আসতেছেন তারা অনেক একাডেমিক যোগ্যতা সম্পন্ন, তবু সামাজিক ক্ষেত্রে তারা সেই অবস্থান পাচ্ছেন না। অবস্থাটা কিন্তু এইভাবে পাল্টে গেছে, নিজেরা উপলব্ধি করেন না। এখন সেটাকে যদি আপনি ফিরিয়ে আনতে চান, একটা প্রসঙ্গ হচ্ছে এই যে আমরা অনেক সময় খুব মেধাবী ইয়েদের পাচ্ছি, টিচারদের পাচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষায়। এটার কারণটা হচ্ছে এই যে আমাদের কর্মসংস্থানের অভাব। ফলে মানুষ যেখানেই পাচ্ছে একটা কাজে ঢুকে যাচ্ছে, কিন্তু এর এক ধরনের কিন্তু নেতিবাচক দিক আমরা দেখছি, কারণ অনেকেই তার কর্মে সন্তুষ্ট হচ্ছেন না। ফলে আমরা ভালো শিক্ষক নিয়োগ করছি, আমরা ট্রেনিং দিচ্ছি, কিন্তু ক্লাসে এটার ফলাফলটা পাচ্ছি না আমরা, এমন একটা কিন্তু ব্যাপার দাঁড়াচ্ছে। এইটা একটা নেগেটিভ অ্যাসপেক্ট। ফলে আমাদের এই পক্ষ থেকে, যেটা এখানে যেহেতু একটা পিটিআই এর প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমাদের পক্ষ থেকে চিন্তা হচ্ছে যে আমরা অচিরেই প্রি সার্ভিস ট্রেনিং শুরু করবো। প্রি সার্ভিস ট্রেনিং গুলোর হাব হবে আমাদের পিটিআই গুলো, আর আমাদের ৬৭টা পিটিআই হয়ে গেছে। তা যদি হয় তাহলে আমরা ক্রমে কি করব,
প্রথমত হচ্ছে যারা প্রি সার্ভিস ট্রেনিং পাবে তারা পরীক্ষাতে একটা সার্টেন বেশি মার্কস পাবে। তারা যখন চাকরির পরীক্ষা দেবে এই জন্য একটা স্পেশাল মার্ক তারা পাবে। এবং আমরা একসময় দেখব যে আমাদের প্রচুর সংখ্যক মানে আবেদনকারী রয়েছেন যাদের প্রি সার্ভিস ট্রেনিং আছে, তখন আমরা বাধ্যতামূলক করে দেব যে প্রি সার্ভিস ট্রেনিং ছাড়া প্রাথমিকে ঢোকা যাবে না। তাহলে আমরা শুধু ইচ্ছুক শিক্ষকদেরই পাবো, অনিচ্ছুক শিক্ষকদের পাবো না। এটা কিন্তু আমাদের পরিকল্পনা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম অবশ্যই তাদের যেন অর্থনৈতিক দিক দিয়ে তারা বেনিফিট পান সেই বিষয়টা অবশ্যই যুক্ত করতে হবে। আমি কথা শেষ করব অন্য একটা প্রসঙ্গ বলে, সেটা হচ্ছে ধরুন আমরা যে জীবন পাই, যে জীবন যাপন করি, একটা জীবন, এবং এটা একটা অনির্দিষ্ট সময় আমরা দুনিয়াতে থাকি তারপরে চলে যাই। আমরা যে অবস্থানে পড়ি এসে এটার উপর আমাদের নিজস্ব কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমি যে এই দেশে জন্মালাম এটার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই। আমি যে কোনো একটা অবস্থানে পড়ি অনেক ক্ষেত্রে এটার উপর নিয়ন্ত্রণ থাকে না। সেই ক্ষেত্রে আমার ফিলোসফিটা কি হওয়া উচিত জীবন সম্বন্ধে? যদি আমি আমার অসম্পূর্ণতাকে নিয়ে, কি পাইনি তাকে নিয়ে, এছাড়া একজন প্রশিক্ষণার্থী বলে গেলেন কি পাইনি তার হিসাব মেলাতে মন মূল নয় রাজি। কথাটা হচ্ছে কি পাইনি আমি যদি সারা জীবন খালি সেই জন্য আফসোস করি তা আমার জীবনটা কেমন কাটালাম? আমি তো একটা জীবনই পাচ্ছি, এই জীবনই তো শেষ। তাহলে আমরা কি অন্যভাবে ভাবতে পারি না যে আমি আমার অবস্থান থেকে কি করতে পারি? উল্টোভাবে আমি আমার অবস্থান থেকে কি করতে পারি? এবং আপনারা দেখবেন যে সমাজের বিভিন্ন অবস্থান থেকে বিভিন্ন জন খুব ভালো একটা অবস্থানে চলে যান সামাজিকভাবে। অর্থনৈতিকভাবে সবাই যান এমন কথা বলবো না আমি, সামাজিকভাবে। কারণ তারা কোনো না কোনো অবদান রাখতে পারেন বলে এই অবস্থায় আসেন এবং এটা সন্তুষ্টি অর্জন করে মানুষের। ফলে আমি ইয়াংদের প্রতি, যারা বয়স্ক হয়ে গেছেন, যাদের চাকরি প্রায় শেষ হয়ে আসছে, তাদের তো নতুন করে আর ভাবার তেমন কোনো সুযোগ থাকে না, কিন্তু যারা এই শিক্ষা পরিবারে নতুন যুক্ত হয়েছেন তাদের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা বিষয়টাকে এইভাবে বিবেচনা করার চেষ্টা করবেন। যদি মনে করেন যে না প্রাথমিক আমার পোষাবে না, খুব ভালো, আপনি প্রাথমিকে থাকেন না, আপনি প্রাথমিক ছেড়ে চলে যান। কারণ প্রচুর লোক আছে প্রাথমিকে ঢোকার জন্য। কিন্তু যদি আপনি মনে করেন যে না প্রাথমিকে থাকবেন, তাহলে আপনি অন্যভাবে ভাবেন। আপনি অবশ্যই আপনার পদোন্নতির চেষ্টা করবেন, কিন্তু পাশাপাশি আপনি সামাজিকভাবে একজন মূল্যবান মানুষ হয়ে ওঠেন এবং সেটা সম্ভব আপনার কর্তব্য করার মাধ্যমে। এবং আমাদের সচিব মহোদয় ওনার শুরুতেই কার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন? একজন প্রাথমিক শিক্ষকের প্রতি। উনি কিন্তু হাই স্কুলের টিচারের কথা বলেননি এবং ওনার কলেজ বা ভার্সিটি টিচারের কথা বলেননি। ফলে প্রাথমিক শিক্ষকদের একটা বিশেষ অবস্থান রয়ে গেছে, কারণ তারা একটা শিশুকে দুনিয়াকে দেখাচ্ছেন। এই অবস্থানটা অন্য কারো নাই, বিশেষ একটা অবস্থান। ফলে এই বিশেষ অবস্থানটার সুযোগ আমি নেব না কেন, যেহেতু কোনো না কোনো ভাবে আমি সেই অবস্থানে পড়ে এসেছি। ফলে আমি শেষ করবো এই কথাই বলি যে আমরা আমাদের সমস্যাগুলো থাকবে, সেটা নিরন্তর পরিবর্তনের চেষ্টা আমরা করব। একই সঙ্গে আমাদের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেইগুলো পালন করব। সেটা দুইটা কারণেই ঘটে। একটা হচ্ছে আমি যদি তা না করি তাহলে আমার দাবি দাবা পূরণ হওয়ার সম্ভাবনাটা কম, এক। আর দুই নম্বর হচ্ছে আমি যদি তা না করি তাহলে আমি যে জীবন যাপন করব, আমি কোনো সন্তুষ্টি নিয়ে আমার জীবন যাপন শেষ করব না। কারণ সন্তুষ্টিটা শুধু অর্থের উপর নির্ভর করে না, সন্তুষ্টিটা অন্য অনেক কিছুর উপর নির্ভর করে। এবং আপনি আপনার লক্ষ্যের জন্য কিছু করে যাচ্ছেন এবং সেই জন্য সফল হচ্ছেন, সেটাই জীবনের সবচেয়ে বড় সন্তুষ্টি। আমি সেই আহ্বান জানিয়ে আপনাদের আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।